দেখো পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। এবং দেখা যাচ্ছে, দুটোই দেখা যাচ্ছে, শোনা এবং দেখা দুটোই যাচ্ছে, তাই তো? চলো, দেখো আমরা আজকে যে টপিকসটা পড়বো সেখান থেকে তুমি একটা এক্সপেক্ট করতে পারো, একটা প্রশ্ন তুমি পাবে পরীক্ষার সময়। ঠিক আছে, আগের দিনের একটুখানি বেশি ফিজিক্যাল, মানে ফিজিক্যাল কেমিস্ট্রির মতো, অর্থাৎ ফিজিক্স ঘেঁষা জিনিস পড়ে এসছো। আজকে একদম পিওর কেমিস্ট্রিটা পড়াই। আজ এবং নেক্সট ক্লাস কেমিস্ট্রিটা পড়িয়ে নেবো, তারপরে আর একটা দিন ক্লাস করাবো যেদিনকে আমি রিমেনিং পোর্শন অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করিয়ে দেবো সেদিনকে আমি। ঠিক আছে, দেখো আমরা একটা জিনিস পড়বো আজকে, সেটা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম নাম্বারস। কারো কোনো আইডিয়া আছে কোয়ান্টাম নাম্বারস নিয়ে? কেউ কিছু বলতে চাইবে? বেশ, তাহলে আমি বলি, শোনো। দেখো টার্মটা একবার দেখো, তোমাকে কি বলেছে। তোমাকে এক্স্যাক্টলি বলা আছে কোয়ান্টাম নাম্বারস। তাহলে তুমি বুঝতে পারছো যে কিছু নাম্বারস নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন হচ্ছে নাম্বারসগুলো কি নাম্বারস। আমি তোমাকে প্রথমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, তারপর আমি কোয়ান্টাম নাম্বারসে আসবো। ধরো তুমি সামহাও কোনো একদিন তুমি আমেরিকা গেছো কোনো রিসার্চ ওয়ার্কের জন্য। এবার প্রথম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ভীষণ রিগোরাস পরিশ্রম করতে হয় রিসার্চ ওয়ার্কে। তুমি ফ্রাস্ট্রেটেড আছো, কোনো একটা পার্কে গিয়ে বসে আছো, এবং তোমার পাশে দেখা গেল কোনো একটি আহ, ভীষণভাবে সাদা চামড়ার মানুষ, মানে অবশ্যই ফরেনার কেউ একজন, বসে তোমাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়। তুমি কি অ্যান্সার দেবে তাকে? তুমি বলবে তোমার বাড়ি সামাও কোথাও। তুমি তাকে বলবে আহ, যে আমার বাড়ি ইন্ডিয়া, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেন তোমাকে উনি হয়তো বলে ফেললেন যে হ্যাঁ আমি ইন্ডিয়া চিনি, ইন্ডিয়ার কোথায় বলো। তখন তুমি হয়তো বললে যে ইন্ডিয়ার মধ্যে আমার বাড়ি এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলে। এবার লোকে ওয়েস্ট বেঙ্গল বলতে বেসিক্যালি বাইরের লোকজন কলকাতাকে চেনে, বা তুমি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা কোনো একটা নাম তুমি নিয়ে নিলে। আর উনি হয়তো বলছেন যে হ্যাঁ কলকাতার নাম আমি শুনেছি, কলকাতায় এই আছে, হাওড়া ব্রিজ আছে, এটা আছে। তুমি বেশ ভাবছো যে এই লোকটা তো অনেক কিছু চেনে, যে বলে কলকাতার কোথায়। ধরে নাও সাপোজ তুমি হয়তো বলে দিলে তাকে যে তোমার বাড়ি কলকাতার, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ধমানে বাড়ি। বর্ধমানে কার্জন গেট রয়েছে, উনি হয়তো বলে হ্যাঁ কার্জন গেট আমি জানি, আমার দাদুর দাদু তার বন্ধু ছিলেন লর্ড কার্জন, তিনি ওখানে ওটা করেছিলেন, বা যাই হোক কিছু বললো। তখন তুমি বুঝতে পারলে যে ভদ্রলোক অ্যাকচুয়ালি ইংরেজ। তোমার একটু রাগ টাগ হচ্ছে তখন। দিয়ে বলে তো বর্ধমানের কোথায়, ধরো আমি সামাও বলে দিচ্ছি, ধরো না বর্ধমানের মধ্যে তোমার কাটোয়াতে বাড়ি। ঠিক আছে তো? এবার তোমাকে হয়তো এক্স্যাক্টলি বলো কাটোয়ার কোথায়, তখন তুমি হয়তো বলে দিলে যে আমার এই পাড়াতে বাড়ি, ধরো আমি লিখে দিচ্ছি স্টেডিয়াম পাড়া, ধরো লিখে দিচ্ছি আমি। তাহলে এক্স্যাক্টলি ভেবে দেখো তুমি একবার, তোমার বাড়ির এক্স্যাক্ট লোকেশন বোঝানোর জন্য, এক্স্যাক্ট লোকেশন এক্স্যাক্ট লোকেশন বোঝানোর জন্য তোমাকে প্রথমে ইন্ডিয়ার নাম নিতে হলো, দেন ওয়েস্ট বেঙ্গলের নাম তোমাকে নিতে হলো, তারপরে তুমি কার নাম নিলে, বর্ধমানের নাম নিলে, তারপরে তুমি এসছিলে কোথায় না কাটোয়ায় এসছিলে, অর্থাৎ তোমার বাড়ির জায়গায় এসছিলে। তাহলে তুমি এক্স্যাক্টলি তোমার বাড়ির লোকেশন এক্সপ্লেন করার জন্য কয়েকটা জায়গার সাহায্য নিয়েছিলে। ঠিক সেরকম তুমি পড়াশোনা করছো কাকে নিয়ে না স্যার, ইলেকট্রনকে নিয়ে। তাহলে ইলেকট্রনের, এই যে ইলেকট্রনকে নিয়ে পড়াশোনা করছো, ইলেকট্রনের নেচার অ্যান্ড এক্স্যাক্ট পজিশন এক্সপ্লেন করার জন্য কিছু কোয়ান্টাম, কিছু নাম্বারের সাহায্য নেওয়া হয়েছিল, যাকে আমরা বলছি কি না কোয়ান্টাম নাম্বার।
কথা বুঝতে পারলে তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা অ্যাটমে যখন রোটেট করছে কোনো একটা ইলেকট্রন, তার এক্স্যাক্টলি নেচার অর্থাৎ প্রকৃতি এক্সপ্লেন করার জন্য কিছু নাম্বারের হেল্প নেওয়া হয়েছিল, তাকে আমরা কোয়ান্টাম নাম্বারস বলি। আমার কথাটা বুঝতে পারলে তোমরা? আচ্ছা। ওকে, এবার দেখো তাহলে কোয়ান্টাম নাম্বারস অ্যাকচুয়ালি চার প্রকারের হয়, ঠিক আছে? তো four quantum numbers are, প্রথমটার নাম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা বাংলায় বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করি। সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল or subsidiary কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা বাংলায় বলি গৌণ কোয়ান্টাম সংখ্যা অর দ্বিগংশীয় কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি। তারপরে আমাদের আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা বলি চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এম অর এম সাফিক্স এল দ্বারা ডিনোট করি। এবং লাস্ট 4 নাম্বার হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলি বাংলাতে, ইংরেজিতে আমরা বলছি স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে এস অর এম সাফিক্স এস দ্বারা ডিনোট করা হয়। বলো 4টে কোয়ান্টাম নাম্বার তুমি জানতে পারলে কিনা? তাহলে দেখো একবার, আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি তুমি বুঝতে পারবে। এই দেখো যে এক্স্যাক্টলি আমরা প্রথমে ইন্ডিয়ার নিয়েছিলাম, এটা একটা কোয়ান্টাম সংখ্যা ছিল। দেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে বর্ধমান গেছিলাম, দেন কাটোয়া এসেছিলাম। আর তোমার এক্স্যাক্টলি বাড়ি কোথায় ছিল? এইখানে তোমার বাড়ি ছিল। ওকে, তাহলে এইখানে তোমাকে বাড়িটা এক্স্যাক্ট পজিশন মেনশন করার জন্য তুমি অ্যাকচুয়ালি কি করেছিলে বলো তো? 4টে, অর্থাৎ ইন্ডিয়া, দেন ওয়েস্ট বেঙ্গল, দেন বর্ধমান, দেন কাটোয়া এর সাহায্য নিয়েছিলে। এখানেও তুমি দেখো ঠিক এক্স্যাক্টলি 4টে নাম্বারের সাহায্যে একটা ইলেকট্রনের এক্স্যাক্টলি নেচার এবং আমরা এক্স্যাক্ট পজিশনটাও এক্সপ্লেন করতে পারি, কার না একটা মুভিং ইলেকট্রনের। সেই নাম্বারগুলোকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা। বলো এবার পুরো ক্লিয়ার হলো কিনা? রেসপন্স না পেলে আমি পরের টপিকসে যাব না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, চলো এবার আমরা প্রত্যেকটাকে ডিটেলসে জানবো। আমাদের প্রথমটা কি ছিল বলো তো? কি ছিল প্রথমটা আমাদের? প্রিন্সিপাল কোয়ান্টাম। ইয়েস, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকে চিনি আমরা, কিন্তু সেইভাবে আমরা পড়িনি যে কি প্রিন্সিপাল বলা হয়। তোমরা একটা ফর্মুলা দেখবে পড়তে, 2n², মনে পড়ছে নামটা এই ফর্মুলাটা?
হ্যাঁ স্যার। ওটাই ওই যে এনটা আছে, ওই এনটাই হচ্ছে তোমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার আচ্ছা বলো তো প্রিন্সিপাল মানে কি? দেখো পিএলই, প্রিন্সিপালটা দেখো PRIN CIPAL লেখা হয়েছে, ওখানে কিন্তু পিএলই লেখা হয়নি। পিএলই মানে নীতি, আর এই প্রিন্সিপাল মানে প্রধান। তাহলে তোমাকে যদি এর এক্স্যাক্ট পজিশন মেনশন করতে হয়, তোমাকে প্রথমে প্রিন্সিপাল দিয়ে স্টার্ট করতে হবে, অর্থাৎ কোন অরবিটে ঘুরছে। অরবিটকে আমরা বাংলা কি বলতাম বলো তো? কক্ষ বলতাম। মনে পড়ছে? চলো হ্যাঁ স্যার। দেখো, আমরা একটা একটা করে দেখো, তোমাদের যদি মনে পড়ে। দেখো আমরা বোরস পস্তুলেটগুলো আমরা পড়ে এসেছি, হ্যাঁ কি না বলো? বোরের তত্ত্বের স্বীকার্যগুলো আমরা পড়ে এসেছি। সেখান থেকে আমরা আর এর এক্সপ্রেশন, ভি এর এক্সপ্রেশন, সেখান দিয়ে নিউমেরিক্যাল প্রবলেমস করেছি, মনে পড়ছে? এবার অ্যাকচুয়ালি রাদারফোর্ডের ড্রব্যাকসের মধ্যে একটা ড্রব্যাকস কি ছিল বলো তো? যে তিনি একটা অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারেননি। বোর সেটাকে এক্সপ্লেন করেছিলেন, তাই তো? অ্যাকর্ডিং টু বোর, নিউক্লিয়াস থেকে যখন, ধরো এটা নিউক্লিয়াস, তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা সার্কুলার অরবিট, তারপরে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় সার্কুলার অরবিট, তারপরে ধরো এটা হচ্ছে আমাদের কি বলতো তৃতীয় সার্কুলার অরবিট, আর ধরে নাও সার্কেলই হয়েছে, যদিও হয়নি, ধরে নাও সার্কেল হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি নিজে স্পষ্ট বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো। আস্তে আস্তে দেখো একটুখানি, নিউক্লিয়াস থেকে যত অরবিট বাড়ছে, ডিস্টেন্স বাড়ছে, হ্যাঁ কি না? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আমি একটুখানি যদি ইজি করে আঁকার চেষ্টা করি, পুরো সার্কেল না করে, যদি আমি তোমাকে এরকম করে বলি, মানে হাফ সার্কেল ধরো ড্র করছি আমি, তাহলে আমরা এইটাকে আমরা প্রথম অরবিট বলছি, এটাকে আমাদের কোন সেকেন্ড, তারপর এটাকে থার্ড, তারপর থেকে ফোর্থ অ্যান্ড সো অন করে আপাতত 7টা অরবিট আমরা ইউজ করি, ঠিক আছে? তো যেহেতু আমাদের টোটাল 118 সংখ্যক এলিমেন্ট রয়েছে এবং তাদের করসপন্ডিং নামগুলো ছিল কে, এল, এম, এন। বলো বুঝতে পারলে কিনা? তাহলে অ্যাকচুয়ালি স্যার। বলো, কিছু বলছো? না স্যার। ঠিক আছে, চলো। বেশ, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, তাহলে বোরস পস্তুলেট থেকে বেসিক্যালি আমরা বোর পস্তুলেট বলছি, আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা বেসিক্যালি এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আগের দিন আমরা দেখেছিলাম যদি কোনো একটা এন বাড়ে, তাহলে এন যদি বাড়ে তাহলে অবভিয়াসলি রেডিয়াস বাড়বে, আর রেডিয়াস বাড়লে তার এনার্জি বাড়বে। ওকে, আর একটা কি বলছি আজকে আমি, যে এই যে এনগুলোকে কি বলি আমরা? সেল বলি অর অরবিট বলি আমরা, ঠিক আছে? তো অর্থাৎ এক্স্যাক্টলি আমাদের সেই এক্সাম্পলের ইন্ডিয়ার মতো কাজ করছে হচ্ছে সেল। বুঝতে পারলে কথাটা আমার? আমরা এটাও জেনেছিলাম কে মানে যার n ইকুয়ালস টু 1, তারপরে এল যার n ইকুয়ালস টু 2, এম যার n ইকুয়ালস টু 3, এন যার n ইকুয়ালস টু 4 অ্যান্ড সো অন। যত এখান থেকে ডিস্টেন্স বাড়ছে তত কি হচ্ছে বলো তো? এনার্জি আস্তে আস্তে বাড়ছে, এটা আমরা দেখে এসেছিলাম, মনে পড়ছে? তাহলে তুমি কি বললে যে স্যার এখানে সেকেন্ড পয়েন্ট আপনি লিখেছেন এন যত ইনক্রিজ করে, রেডিয়াস তত ইনক্রিজ করে, তত এনার্জি ইনক্রিজ করে। তাহলে এই একটা পয়েন্ট যদি আপনি বলেন, তাহলে সেকেন্ড পয়েন্ট আপনি বলতেই পারেন যে অ্যাকচুয়ালি এই যে অরবিট গুলোকে আমি এক্সপ্লেন করলাম, তার সাইজের সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে এই এন এর ভ্যালু থেকে। মানে এন এর ভ্যালু যত
বড় হবে মানে বেশি হবে তত তার সাইজ ইনক্রিজ করবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে তত কি হবে বলতো ডিস্টেন্স অর্থাৎ রেডিয়াস ইনক্রিজ করবে। ঠিক আছে, আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে আমরা পড়ে এসেছিলাম বোরের পস্তুলেট শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেম অর হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য কিন্তু এরা প্রযোজ্য ছিল। ওকে, তাহলে তুমি তাহলে বলবে স্যার এটা তাহলে কয়েকটা এক্সাম্পল দিন। তোমাকে আমি এক্সাম্পল নিশ্চয়ই তোমাকে আমি আগের দিন দিয়েছিলাম, যে হিলিয়াম প্লাস বলো বা লিথিয়াম 2+ বলো, বেরিলিয়াম 3+, সবার কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাহলে এগুলো কিন্তু এর মধ্যেই পড়ছে। এদের কিন্তু তাহলে এদের ক্ষেত্রেও এন যত বাড়বে তাদের এনার্জি তত বাড়বে। তুমি বলে স্যার কোথা থেকে পাচ্ছেন? এই দেখো কনক্লুশন টেনেছিলাম আমরা, এই দেখো এন বাড়লে রেডিয়াস বাড়বে, রেডিয়াস বাড়লে এনার্জি বাড়বে। তাহলে ওই কনক্লুশনটা এখানেও আমরা কিন্তু টেনে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে যেহেতু আগের দিন তুমি দেখো একবার ভালো করে, তুমি রেডিয়াসের এক্সপ্রেশন পড়েছিলে, ভেলোসিটির এক্সপ্রেশন পড়েছিলে। আমি তোমাকে এনার্জিটা করাইনি, কোয়ান্টাম নাম্বার পড়ানোর পরে এনার্জিটা করাবো। বলছি এই সমস্ত ভ্যালু, এদের সমস্ত ভ্যালু ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এন। এদের সবার এক্সপ্রেশনে কিন্তু এন আছে, যেভাবেই হোক, সে এনই হোক আর এন স্কোয়ারই হোক, সে মাল্টিপ্লাই হোক বা ডিভিশন হোক। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা ইলেকট্রন যখন রোটেট করছে তার এক্স্যাক্ট রেডিয়াস, ভেলোসিটি বা এনার্জি ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাদের এন এর ভ্যালু অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিন্তু আমাদের প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। ওকে, দেন লাস্ট দুটো বোল্ড পয়েন্ট, যে দুটো পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা হচ্ছে গিয়ে লিখে দিলাম আমি, ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটালসটা বা অরবিটালস যাই প্রোনাউন্সিয়েশন করো, এটা আমরা পড়বো আজকেরই থার্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ার সময়। এটা এখন আপাতত জেনে রাখো যে অ্যান্সার হচ্ছে এন স্কোয়ার। ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটালস থাকতে পারে ইন এ অরবিট, সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে আমাদের 2n স্কোয়ার। আর তারপরেরটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ অরবিট, কটা থাকতে পারে না, তার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার। এটা তোমরা জানতে আগে থেকে, মনে পড়লো? বলো কোনো সমস্যা হলে এই পর্যন্ত। কোনো প্রবলেম এই পর্যন্ত? কারো কোনো সমস্যা? না স্যার। খুব বোরিং ব্যাচ তোমাদের, রেসপন্স পাওয়া যায় না। ঠিক আছে চলো, আমি পড়েই যাচ্ছি, আর রেসপন্স চাইবো না। চলো, না বুঝতে পারলে তোমরা নিজেরাই বলো। তাহলে আমি ধরো কোনো একটা সেল অথবা অরবিট নিচ্ছি, তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু নিচ্ছি, আর সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কতগুলো ইলেকট্রনস থাকতে পারে সেটা আমরা ক্যালকুলেট করছি। আমরা স্টার্ট করছি কে দিয়ে, দেন এল যাব, এম, এন, এই কটাই আমরা করব ক্যালকুলেশন। যদি কে ধরি তার সেটা ফার্স্ট অরবিট মানে n = 1, কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, তাহলে 2 × 1 স্কোয়ার দ্যাট ইজ 2। এল মানে যার n = 2, এখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2 × 2 স্কোয়ার দ্যাট ইজ ম্যাক্সিমাম 8 ইলেকট্রন থাকতে পারে। এম হচ্ছে থার্ড অরবিট মানে n = 3,
আর n ইকুয়াল টু 3 মানে সেখানে কতগুণ ইলেকট্রন থাকতে পারে? 2 ইন্টু 3 স্কোয়ার, দ্যাট ইজ আমাদের কত হচ্ছে বলো তো? 18 ইলেকট্রনস থাকতে পারে। n যার n ইকুয়ালস টু 4, সেখানে 2 ইন্টু 4 স্কোয়ার মানে আমাদের 32টা ইলেকট্রন কিন্তু থাকতে পারে। ওকে, এবার এই যে 2n স্কোয়ারের কিছু লিমিটেশনও থাকে, বলছে যে n এর মান যদি 4 এর যদি বেশি হয়ে যায় তার ক্ষেত্রেও কিন্তু কোনো জায়গাতে তোমাকে লিখে দিই একবার ব্যাপারটাকে, যদি এখান থেকে এমসিকিউ চলে আসে। লিমিটেশনস অফ 2n স্কোয়ার ফর্মুলা। প্রথম লিমিটেশন কি বললাম বলো তো? যদি n এর মান 4 হয় or n এর মান গ্রেটার দেন 4 হয়, তাহলেও একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু 32ই হতে পারে। তুমি যদি ভাবো না স্যার n এর ভ্যালু 4 এর গ্রেটার দেন মানে 5 ধরবো, 2 ইন্টু 5 স্কোয়ার মানে 50 করবো, সেটা কিন্তু হয় না। এটা লিমিটেশন কিন্তু এই ফর্মুলা। সেকেন্ড বলছে যে যেটা আউটার মোস্ট সেল হয় মানে সবচেয়ে বাইরের সেল হয়, সেখানে তো তোমার গিয়ে কান্ট অ্যাকোমোডেট মোর দ্যান 8 ইলেকট্রনস, মানে সবচেয়ে বাইরের সেলটা ম্যাক্সিমাম 8 ইলেকট্রন ইজ কন্টেন্ট করতে পারে, তার বেশি কিন্তু পারে না। দেন তারপরে লিমিটেশন কি বলতো, যে যেটা আমাদের আউটার মোস্টটা বললাম, তাহলে তার আগে যেটা থাকে অর্থাৎ ভিতরের যে সেলটা থাকে সেটা সম্পূর্ণ মানে ফুললি যদি ফিল আপ না হয়, তাহলে বাইরের যদি কোনো সেলে ভর্তি হয় সেই সময় কিন্তু আমাদের সবচেয়ে বাইরের সেলটাতে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। মানে তোমাকে বলতে চাইছি, সাপোজ ধরো এইখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, যদি এইটা ফিল আপ না হয় এটা ফিল আপ হতে যায়, তাহলে এটাতে আগে দুটোর বেশি ফিল আপ করতে হবে। যদি তোমার 8টা থাকতে পারে, যদি তার আগেরটা ফিল আপ না হয়ে পরেরটা ফিল আপ হতে যায়, তাহলে সেখানে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তারপরে আবার এইখানে ফিল আপ হতে শুরু করবে। আমরা দেখব যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। আপাতত তুমি বেসিক্যালি এই পয়েন্টটা আমি স্টার দিলাম, যদি এমসিকিউ করে এখান থেকে একটা ট্রু ফলস জিজ্ঞাসা করে নিতে পারে বা একটা এমসিকিউ করে নিতে পারে। আর কিছু নেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, বলো সবটা বুঝতে পারা গেছে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এবার আমরা তাহলে দ্বিতীয় কোয়ান্টাম নাম্বারটা পড়বো। কি নাম ছিল বলতো? অ্যাজিমুথাল জিমুথাল। or subsidiary কোয়ান্টাম নাম্বার। দেখো প্রথম কথা হচ্ছে এটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল এল দিয়ে। ওকে, আর লিখে দিলাম দ্য ভ্যালু অফ এল ডিপেন্ডস অন এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমাদেরকে আইডিয়া দেয় কার বলতো? সাবসেলের। এন যেমন শুধু এন কার আইডিয়া দিয়েছিল? এন দিয়েছিল আমাদের সেলের আইডিয়া। আর তারপরে ইন্ডিয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম আমরা, সেটা আমাদের আইডিয়া দিচ্ছে সাবসেলের আইডিয়া দিচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এসেছিল বিজ্ঞানী সমারফেল্ডের একটা মডিফিকেশন। উনি প্রথমবার বলেছিলেন যে অ্যাকচুয়ালি সার্কুলার অরবিট একটা স্পেশাল কেস, বেসিক্যালি অরবিটস আর ইলেপ্টিক্যাল মানে উপবৃত্তের মতো। একটা স্পেশাল কেসে সার্কুলার হয়, যেমন তোমার গিয়ে
আমাদের পৃথিবী যখন তোমাকে সূর্যের চারদিকে ঘোরে বছরের কোনো একটা পার্টিকুলার ডেটে কি হয় বলো তো, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। আদারওয়াইজ তো দিন রাতের দৈর্ঘ্য সমান হয় না, সেরকম এখানেও তাই। অ্যাকচুয়ালি ইলেপটিক্যাল অরবিট হয়, কিন্তু পার্টিকুলার কোনো একটা স্পেসিফিকেশন অর্থাৎ কোনো একটা সময়ে সেটা কিন্তু সার্কুলার পাথ তৈরি করে, ঠিক আছে। এবার সেখান থেকে আমাদের এসেছিল তোমার কি, আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা বিজ্ঞানী সমারফেল প্রথমবার নিয়ে এসেছিলেন। মানে তোমাকে আমি প্রথমে বুঝিয়ে নিই, তারপর আমি ড্র করবো, আগে ড্র করলে তুমি বুঝতে পারবে না। এবার দেখো, কয়েক কথা তোমাকে বলার ছিল আমার, এগুলো হচ্ছে একদম বেদ বাক্যের মতো মনে রাখবে জিনিসটাকে, যে দ্য ভ্যালুজ অফ এল উইল বি 0 to n-1, 0 থেকে n-1 পর্যন্ত যত হোল নাম্বার আছে সেটাই হচ্ছে তোমার গিয়ে এল এর ভ্যালু হবে। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ভ্যালুজ অফ এল ইকুয়ালস টু এন, যত কোনো এন থাকবে ততগুণই এল এর ভ্যালু তুমি পাবে। এবার চেক করি আমরা, চলো। ধরো আরেকটা জিনিস তোমাকে বলে দিই আমি, এল এর ভ্যালু তুমি কি বলেছ, স্যার এল এর ভ্যালু 0 থেকে স্টার্ট হয়, এন কিন্তু 0 থেকে স্টার্ট হয় না। দেখো এল 0 থেকে স্টার্ট, ধরো 0 নিচ্ছি, 1 2 3 4 অ্যান্ড সো অন। এই যে দেখো তুমি 0 বললে না, সেই জিরোটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এস সাবসেলকে, 1 রিপ্রেজেন্ট করে পি সাবসেলকে, 2 রিপ্রেজেন্ট করে ডি সাবসেলকে, 3 রিপ্রেজেন্ট করে এফ সাবসেলকে, 4 রিপ্রেজেন্ট করে জি সাবসেলকে। মোটামুটি আমাদের আর লাগে না। এবার কথা হচ্ছে গিয়ে এগুলো এসেছে কোথা থেকে, তাই না? এই যে তুমি এস বললে, এই টার্মটা এসেছে সার বলে ওয়ার্ড থেকে, যার বাংলা মিনিং হচ্ছে সূক্ষ্ম। ওকে, তারপরে ধরো পি, পি শব্দটা এসেছে অ্যাকচুয়ালি কোথা থেকে না, প্রিন্সিপাল, মুখ্য, এই টার্ম থেকে। তারপরে ধরো আমাদের ডি আছে, ডি টার্মটা এসছে ডিফিউজ থেকে, ডিফিউজ মানে পরিব্যাপ্ত। তারপরে দেখো আমাদের আছে এফ, এফ এসছে ফান্ডামেন্টাল থেকে, ফান্ডামেন্টাল, যার বাংলা মিনিং হচ্ছে মৌলিক। এইভাবে শব্দগুলো আমাদের এসেছে, অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেটগুলো নিয়েছি আমরা। যদি আমাদের অত ডিটেলস এই ফুল ফর্ম জানার প্রয়োজন নেই, কিন্তু আমাদের কোনটাকে এস বলে, কোনটাকে পি বলে, কোনটার জন্য ডি, কোনটা এফ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আগে একবার দেখে নাও, চেক করে নাও এল এর ভ্যালু কোনটাকে কি বলে, দিয়ে আমরা পড়ায় গিয়ে নিয়ে যাব। এটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, কোনটা কি বলে না জানলে এগোতে পারবে না। হয়ে গেলে বলবে। হ্যালো স্যার, জিমটা মানে কি? বলো। স্যার জি মানে? ফুল ফর্ম জানতে চাইছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে এস মানে স্যার, পি মানে প্রিন্সিপাল, ডি মানে ডিফিউজ, এফ মানে ফান্ডামেন্টাল, জি মানে কি? জিটার ফুল ফর্ম আমি ঠিক জানি না, যতদূর আমি জানি মানে আপ টু 118, অর্থাৎ যে 118 এলিমেন্ট রয়েছে ততক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত জি লাগিনি। অ্যাকচুয়ালি কি বলতো, যে আফটার এফ সাবসেল তো জি আছে,
তারপরে এইচ আসবে, তারপরে আই আসবে, কিন্তু জি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ডিরাইভড একটা কনসেপ্ট, যেটা এখনো পর্যন্ত অবজার্ভ করা যায়নি। ঠিক আছে, ফুল ফর্মটা আমি তোমাকে জেনে বলবো তাহলে। ঠিক আছে, আমি তোমাকে একটু দাঁড়াও, বলে দিচ্ছি। যে প্রশ্ন করলে সে শুনলে কি বললাম কথাটা আমি? জি এর ফুল ফর্ম হচ্ছে গামা। পেয়েছি, গুগল করতে হলো আমাকে যদিও। জি এ, প্রশ্নটা কে করলে? সে কোথায় হাওয়া হয়ে গেলে? স্যার আছি, স্যার আছি। কি নাম তোমার? স্নেহাশিস স্যার। বেশ, জি এর ফুল ফর্ম দিচ্ছে গামা। ঠিক আছে, জি আপাতত ইলেকট্রনিক কনফিগারেশন করতে গিয়ে লাগেনি এখনো পর্যন্ত। যদি এর পরে কোনো এলিমেন্ট ইনভেন্টেড করা যায় তখন হয়তো লাগতে পারে। ঠিক আছে, যাই হোক, সবকটা দেখলে একবার। এবার দেখো, তোমাকে আমি দেখো কত টার্ম লিখলাম। দেখো কি লিখেছি বলো, প্রথম ওয়ার্ডটা আমি কি লিখেছি? দ্য ভ্যালু অফ এল ডিপেন্ডস অন এন। এটা সাবসেলকে রিপ্রেজেন্ট করে। এল এর ভ্যালু থাকবে 0 থেকে n-1 পর্যন্ত, আর টোটাল ভ্যালু থাকবে n সংখ্যক। এবার ধরে নাও আমি KLMN ধরে নিচ্ছি। আমি ধরো আমি প্রথমে কে সেল নিয়ে কাজকর্ম করছি, তারপরে ধরো আমি এল সেল নিয়ে কাজকর্ম করব, দেন এম সেল, আর লাস্টে আমরা এন সেল নিয়ে কাজ করব। তুমি নিজে বলো, এই যে এন এর জন্য স্মল এন এর ভ্যালু কত? অবভিয়াসলি 4। তাকিয়ে দেখে নাও একবার আগের ইয়েটায়। এই দেখো, এন এর জন্য স্মল এন এর ভ্যালু ছিল 4, মনে পড়ছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এর এল এর ভ্যালু কত হবে? বলেছে 0 থেকে স্টার্ট হবে, ফর্মুলা বললেন আপনি n-1 পর্যন্ত, তাহলে 0 থেকে স্টার্ট হবে, তাহলে 4 এর জন্য n-1 মানে 3 পর্যন্ত। তার মাঝে কি কি হোল নাম্বার আছে? 1 আর 2। তাহলে মোট কটা ভ্যালু পেলে দেখো তো একবার। বলেছে স্যার 4টে ভ্যালু পেলাম, 0 1 2 3। দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে আমি ঠিকই করেছি। বলো বুঝতে পারলে কিনা? হুম। চলো, তোমাদের সঙ্গে রেসপন্স, চলো চলো চলো, রেসপন্স পাওয়া মানে বিরাট ব্যাপার তোমাদের কাছ থেকে। n ইকুয়াল টু যদি 3 স্যার হয়, আজকে স্যার আপনি হঠাৎ করে রবিবার নিচ্ছেন না, ওটার জন্য সমস্যা হচ্ছে স্যার। সবাই জানে আপনার ক্লাসটা মঙ্গলবার, ওই জন্য। না না, রেসপন্স করছে না কেন বাকিরা আমি বুঝতে পারছি না। এটা তো নতুন জিনিস শিখছো একদম। একজনও রেসপন্স করলে আমি পরেরটা এগিয়ে যেতে পারি, তাই না? আমি তো বুঝতে পারছি না কেউ শুনছে না, গেম খেলছে মিনিমাইজ করে। এটাই তো প্রবলেম অনলাইনে, কারণ মাস্টারমশাই সামনাসামনি থাকলে থাপ্পড় মারতে পারে, কিন্তু ওভার দ্য ফোন আমি তো আর ল্যাপটপকে থাপ্পড় মারতে পারি না, তাই না? চলো তাকাও, যদি n এর ভ্যালু 3, যদি না m সেল মানে n এর ভ্যালু 3, তাহলে এখানটাও 0 থেকে স্টার্ট হবে n-2 মানে 3-1 মানে 2 পর্যন্ত, এর মাঝে 1 আছে অনলি। দেখো তাহলে তুমি 0 পাচ্ছ, 1 পাচ্ছ, 2 পাচ্ছ, মোট তাহলে তিনটেই ভ্যালু পাচ্ছ। যদি এল সেলের কথা বলো, তাহলে n এর জন্য 2 হয়, n এর জন্য 2 মানে 0 থেকে স্টার্ট হবে n-1 মানে 2-1 মানে অনলি 1, এর মাঝখানে কিন্তু আর কোনো হোল নাম্বার নেই। আর কে সেলের কথা যখন বলছো তখন n এর ভ্যালুটা 1, তাহলে l এর ভ্যালুটা অনলি 0। কেন না n-1 হবে, তাহলে 1-1 মানে তো আবার 0। দেখো একটাই ভ্যালু পেয়েছো 0, এখানে একটাও ভ্যালু পাচ্ছ। আপাতত ভ্যালুগুলো ক্যালকুলেশন বুঝতে পারলে নাকি বলো, দেন আমি যাব নোমেনক্লে, মানে এদের কাকে কোন সেল বলছে সেটা। হ্যাঁ স্যার। বেশ, এবার হচ্ছে এই দেখো, 0 রিপ্রেজেন্ট করে এস সাবসেলকে, তাহলে প্রত্যেক জনা 0 এস সাবসেলকে রিপ্রেজেন্ট করবে। তারপরে দেখো 1 রিপ্রেজেন্ট করে বলেছিলাম পি সাবসেলকে, এখানেও 1 আছে, এটা পি সাবসেলকে রিপ্রেজেন্ট করবে, এখানে 1 আছে, পি সাবসেলকে রিপ্রেজেন্ট করবে। 2 রিপ্রেজেন্ট করে বলেছিলাম ডি সাবসেলকে, এখানেও 2 আছে মানে ডি সাবসেলকে। আর 3 রিপ্রেজেন্ট করে এফ সাবসেলকে।
তাহলে তুমি বুঝতে পারছো, তাকিয়ে দেখো, কনফিগারেশন লেখার নিয়ম হচ্ছে এন, তারপরে এল, আর মাথার ওপরে লিখতে হয় নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রনস। তুমি তখন ইলেকট্রন বসানো শেখোনি, কিন্তু তুমি এন আর এল এর কনসেপ্ট শিখে গেছো। তাহলে তুমি সেই সেন্সে আমাকে বলো দেখি একবার। তাকিয়ে দেখো, এখানে 1 ছিল আর এখানে দেখো এস এসছে, তাহলে আমি লিখতে পারি এটা 1s। বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। দেখো আমি কতগুলো জিনিস লিখে নিচ্ছি, কোনটা পসিবল আর কোনটা পসিবল নয় এটা তুমি আমাকে বলবে। চলো এক্সপ্লেন করি, চলো আস্তে আস্তে। দেখো 1sটা পসিবল, দেখো 1sই শুধুমাত্র এখানে আছে, কিন্তু 1p হচ্ছে না, 1d পসিবল না, 1f পসিবল না, 1gও পসিবল না, তাহলে এই কটা কোনোটাই পসিবল না, হ্যাঁ কি না বলো। তাকিয়ে দেখো এখানে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। শুধু এস আর পি আছে আর তার সঙ্গে 2 আছে, তাহলে 2s 2p পসিবল না, 2d পসিবল না, 2f পসিবল না, 2g পসিবল, এগুলো কিন্তু কোনোটাই পসিবল না। এখানে কি কি আছে দেখো তো, এস আছে, পি আছে আর ডি আছে, এস আছে, পি আছে, ডি আছে, তাহলে এই লাস্টের দুটো পসিবল হলো না। এখানে দেখো তো এস, পি, ডি আর এফ, আর সামনে কি লাগাবো আমি, এন এর ভ্যালু মানে 4, তাহলে এই কটা পসিবল, লাস্টেরটা কিন্তু পসিবল নয়। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে, কোশ্চেন ধরো করলো ফর জি সাবসেল the minimum value of n will be, যে অপশন দিল তোমাকে 3, অপশন বি দিল 4, সি দিল তোমার হচ্ছে গিয়ে 5, দেন ডি দিচ্ছে 6। বলো কোন অপশন, কোনটা অ্যান্সার হবে, করো দেখি এটাকে। স্যার 6 হবে। 6 হবে, বেশ চেক করতে হবে আমাকে। কে অ্যান্সার দিলে, কি নাম গো, স্নেহাশিস? স্নেহাশিস স্যার। ওকে, স্নেহাশিসে কোন কলেজ? স্যার আইসিবি। আইসিবি মানে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, কোথায় সেটা? ঝাড়গ্রামে স্যার। ঝাড়গ্রামে? আরে আমি অত ঠিক জানি না এক্সাক্ট, সেজন্য শর্ট ফর্ম ইউজ করলেও বুঝতে পারি না। কোথায় ঝাড়গ্রাম গো, অনেক দূর তো। আর কারো কেউ অ্যাপ্রোচ করলে? কেউ পারছে না, সোজা জিনিসটা পারছে না। চলো আমি বলি। 5 মনে হচ্ছে। 5 মনে হচ্ছে, চলো। এল এর ভ্যালু কোথা থেকে শুরু হয় বলো? বলো স্যার 0, 1, 2, 3, 4, 5 সো অন। স্যার আপনি বলেছিলেন যে এই 0 রিপ্রেজেন্ট করে এস কে, 1 রিপ্রেজেন্ট করে পি কে, 2 রিপ্রেজেন্ট করে ডি কে, 3 করে এফ কে, দেন জি, দেন এইচ। তোমাকে বলেছে জি এর ভ্যালু, তাহলে জি এর জন্য এল এর ভ্যালু কত গো? তুমি বলবে স্যার ফর জি সাবসেল এল ইকুয়ালস টু কত, দেখো তো লেখা আছে 4, হ্যাঁ কি না বলো? হ্যাঁ আচ্ছা না স্যার। নেই, যদি 4 হয় তাহলে এন এর ভ্যালু কি বলেছিলাম তোমাকে, দেখো লজিকটা দেখো একবার, এল এর ভ্যালু হবে ম্যাক্সিমাম এন মাইনাস 1, এন এর জন্য তুমি এন মাইনাস 1 পাচ্ছ, তাহলে তুমি একে কি বলতে পারো না যে এখানে যদি এল এর ভ্যালু 4 হয় তাহলে তার থেকে এক বেশি অ্যাড করে দাও, মিনিমাম চেয়েছে, কি হবে? তাহলে 5 অ্যান্সার হবে।
সিক্সও হবে, কিন্তু তোমাকে প্রশ্নটা দেখো, টার্মটা একবার তাকিয়ে দেখো কি বলেছে। তোমাকে টার্মটা বলেছে মিনিমাম, তাহলে অ্যান্সার হবে 5। 6 করলে কেটে দেবে। ওকে, বুঝতে পারলে? কারো কোনো সমস্যা? যদি বলতো স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হলে তো 6 7 8, তোমাকে ম্যাক্সিমাম তোমাকে চাইলে তো যদি অপশনের উপর, এই ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম বলতো তাহলে এই ক্ষেত্রে 6 অ্যান্সার আসতো। ম্যাক্সিমাম চাইবে না, কারণ তখন তোমাকে অ্যাকর্ডিং টু কোশ্চেনের মানে অপশনের অ্যান্সার করতে হবে, চাইবে মিনিমাম। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো এবার আমরা কিছু ডিটেলস পড়ে নিই এর ব্যাপারে, আর একটু কিছু জেনে নিই আমরা। যে তুমি দেখো, বেসিক্যালি তোমাকে আমি কি বললাম বলো তো, যে তুমি মোটামুটি যতগুলো এলিমেন্ট আপাতত আবিষ্কার করা গেছে সেগুলোকে এসপি ডিএফ দিয়ে তুমি কাজ চালিয়ে নিতে পারো। ঠিক আছে তো? তাহলে তুমি যে পড়লে যে এস পি ডি বা এফ, এরা এক একটা তো নিজে নিজে এনার্জি লেভেল। ওকে, তাই এদেরকে আমরা আমরা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার না, এগুলো তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাই এদেরকে আমরা সেই সেন্সে আমরা বলতে পারি যে অ্যাজিমুথাল কোয়ান্টাম এনার্জি লেভেল। প্রশ্ন হচ্ছে স্যার, তার মানে এসপি ডিএফ যেটা পেলাম, এদের মধ্যে এনার্জির অর্ডারটা আপনি বলুন আমাকে। তখন অর্ডার হয়ে যাবে আস্তে আস্তে, যত তোমার এগুলো বাড়ছে অরবিট নাম্বার, অরবাইটালগুলো, তত তোমাদের এনার্জি বাড়ছে। তাহলে সবচেয়ে এনার্জি কম কার বলো তো? এসের। আর সবচেয়ে এনার্জি বেশি কার? না স্যার, যতগুলো পাবো তার উপর ডিপেন্ড করছে, গ্র্যাজুয়ালি এদিকে কি হচ্ছে, এনার্জি বাড়ছে। বোঝা গেছে? এইটা পর্যন্ত সেকেন্ড পস্তুলেট আমরা একটা সেকেন্ড থিং পেলাম। এবার তোমাকে থার্ড তুমি এক্সপ্লেন করতে পারো এই যে হাইপার ফাইন স্ট্রাকচার অফ অ্যাটমিক স্পেকট্রাম, সেটাও কিন্তু এক্সপ্লেন করার জন্য আমাদের এল এর ভ্যালু প্রয়োজন পড়ে। ঠিক আছে, আমরা তারপরের জিনিস হচ্ছে, আমরা এল এর ভ্যালু থেকে আমরা অ্যাজিউম করতে পারি অ্যাকচুয়ালি এটা কি ধরনের হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল হবে শেপ, না তোমাকে সার্কুলার হবে। ঠিক আছে তো? যদি দেখা যায় কোনো সময় এল এর ভ্যালু n-1 হয়, তখন গ্যারান্টি যে ওর পাথটা হবে সার্কুলার। আর যদি এল এর ভ্যালু দেখা যায় যে n-1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার পাথটা কেমন হয়, না উপবৃত্তাকার, যাকে আমরা এলিপ্টিক্যাল বলি। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি, একটা প্রশ্ন দিই এখান থেকে, আমি বললাম যে n এর ভ্যালু 3। ওকে, তাহলে এল এর ভ্যালুগুলো হবে 0 1 আর 2। তাহলে এদের মধ্যে কোনটা সার্কুলার হবে আর কোনটা ইলেকট্রিক্যাল হবে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। বলো। দেখো উপরে লেখা স্যার আছে। n-1 যদি 3 - 1 মানে 0 1 2 হয়, তাহলে ওটা সার্কুলার। আর মানে মানে টুটা মানে হচ্ছে গিয়ে সার্কুলার তৈরি করবে, আর রেস 2 অর্থাৎ 0 আর 1টা আমাদের ইলেকট্রিক্যাল তৈরি করবে, তাই তো? হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে, বুঝে গেছো। চলো এবার একটা কথা তোমাকে বলি আমি, যে হ্যাঁ, এল এর ভ্যালু থেকে আমরা অ্যাকচুয়ালি কোন একটা সেলে টোটাল নাম্বার অফ আমরা ইলেকট্রন তা আমরা ডিটারমাইন করতে পারবো। আগে একবার পড়েছিলে যে স্যার 2n²। এবার তুমি আরো ডিটেলসে জানতে পারবে যে অ্যাকচুয়ালি কোন একটা, তুমি যখন সাবসেল নিয়ে পড়াশোনা করছো, সাবসেলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো থাকতে পারে তার ফর্মুলা হয়ে যায় 2 × 12 + 1। এগুলো সব আমরা আস্তে আস্তে বুঝবো, আজকে নয়, নেক্সট দিনের ক্লাসে পাবো আমরা যে কি করে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা যায়। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ অরবিটালস
সেটা হচ্ছে 2l+1। এটাও কিন্তু ডিটারমাইন করার জন্য এল এর ভ্যালুর প্রয়োজন পড়ে। তাহলে এল এর এখানে আর লাস্ট একটা ফাইনাল পয়েন্ট, যে কোন একটা পার্টিকুলার সাবসেলে কোন একটা মুভিং ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে √L × L+1 h/2 পাই। অর আমরা একে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি √L × L+1 h ক্রস। এই এইচ ক্রসটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স থেকে এসেছে। এইচ মানে প্লাঙ্কের কনস্ট্যান্ট, যেটা আমরা আগেও পড়েছি বোর্ডের পস্তুলেট পড়ার সময়। ওকে, এবার তুমি বুঝতে পারছো, একটু ম্যাথমেটিক্স জানলে বুঝতে পারছো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্মল এল এর ভ্যালু যত বাড়বে, ক্যাপিটাল এল এর ভ্যালু তত কিন্তু বাড়বে। তাহলে আমি যদি তোমাকে বলি যে কোন একটা কোশ্চেন, যে হোয়াট will be the orbital angular momentum of an electron resides in টু পি সাবসেল। যে অপশন তোমাকে দিচ্ছি আমি 0, অপশন তোমাকে বি দিচ্ছি আমি √2h/2 অপশন তোমাকে আমি সি দিচ্ছি √6h ক্রস, অপশন তোমাকে ডি দিচ্ছি আমি √12h ক্রস। কোনটা অ্যান্সার হবে বলো? Option C. অপশন সি বলছো? স্যার বি আর সি এর মধ্যে যে কোনো একটা। এই সেরেছে, বি আর সি এর মধ্যে যে কোনো একটা বললে কি করে হবে? একটা বলো। স্যার বি বি বি। ওকে, চলো দেখা যাক। ঠিকই বলছো মনে হচ্ছে। তোমাকে কি দেয়া আছে তুমি বলো দেখি একবার। তোমাকে দেয়া আছে সেটা হচ্ছে গিয়ে টু পি সাবসেল। তুমি দেখতে পাচ্ছ যে স্মল এল এর ওপরে কিন্তু ক্যাপিটাল এল ডিপেন্ড করছে। তাহলে আমার টুটা নিয়ে কোনো লাভ নেই, টু তুমি কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই, লাগবেই না। তাহলে যখন এই যে টু পি সাবসেল যখন তুমি নিচ্ছ, পি এর জন্য এল এর ভ্যালু কত হয় বলো তো? 1 হয়। পি এর জন্য এল এর ভ্যালু দেখো তো কত হচ্ছে, এই দেখো পি এর জন্য এল এর ভ্যালু 1। তুমি যেখান দিয়ে জাজ করো তুমি পেয়ে যাবে পি এর জন্য এল এর ভ্যালু 1 বসালে। তাহলে ক্যাপিটাল এল সমান হবে, ফর্মুলা ছিল √L × L+1 h/2 অর h ক্রস, √1 × 1 + 1 h/2, তাহলে বেরিয়ে আসছে √2 h/2। তাহলে বি ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, আর একটা জিনিস ইনফরমেশনটা লিখে দিই, কিন্তু যখন আমরা শেপগুলোকে পড়াবো, কেমন দেখতে হয় পড়াবো, তখন তোমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারবে। আপাতত জিনিসটাকে আমি এক জায়গায় ইনক্লুড করে দিই। সেটা হচ্ছে গিয়ে, এই যে তুমি সাবসেলগুলো পেলে, সেই সাবসেলগুলোর ক্ষেত্রে পেনিট্রেটিং পাওয়ার বা নিউক্লিয়াসের যে চার্জ থাকে তাকে ঢেকে রাখা মানে স্ক্রিনিং পাওয়ার, এইটা কিন্তু একটা ক্রম হয়, মানে কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম। সেই পেনিট্রেটিং পাওয়ার অ্যান্ড স্ক্রিনিং পাওয়ার, তার ক্ষেত্রে অর্ডার হচ্ছে SPDF। যখন আমরা সেফ নিয়ে আলোচনা করব তখন এটাকে আমরা ডিটেলসে বলবো কেন এটা এস এর বেশি হচ্ছে, কেন এফ এর কম হচ্ছে। এনার্জিটা স্যার উল্টো, এনার্জি উল্টোটা। হ্যাঁ, এনার্জি ঠিক উল্টোটা। এটা সেপের উপর ডিপেন্ড করছে। সেপ যখন আমি আসবো তখন আমি জিনিসটাকে বলবো। আপাতত বলো এই পর্যন্ত কোনো বুঝতে সমস্যা আছে কিনা।
না স্যার। না স্যার না। বেশ, তাহলে এর পরে আমাদের কি ছিল বলো তো? এর পরে আমাদের ছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস একদিন পরেই আছে। আপাতত এই দুটোই থাক, রেডি করো, তারপরে বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো।